রেখে এখন ব্যবসায় আপনারা যারা আছেন আহ, আপনাদের একটা বিষয়ে এই সরকারের কাছে আপনাদের একটা দাবি খুব বেশি স্ট্রংলি করা উচিত। সেটা হচ্ছে ট্যাক্স অটোমেশন অথবা ভ্যাট অটোমেশনের বিষয়টা। আপনি দেখবেন কিছুক্ষণ আগে উনি একটা ডেটা দিয়েছেন, আরজিএসসির একটা হচ্ছে রিসেন্ট একটা রিসার্চ আছে, সেখানে 1,28,00,000 টিআইএন ধারী আছে, 1,28,00,000, কিন্তু আয়কর রিটার্ন জমা দিছে 5.5 লাখের মতো, মানে এটা 5%ও না। আবার আমাদের রেজিস্টার্ড বিজনেস প্রতিষ্ঠান আমাদের প্রায় 1 কোটির উপরে আছে, সেখানে দেখা যায় বছরে 5 লাখ 7 লাখ হচ্ছে আয়কর রিটার্ন দেয়। এটা দেওয়ার কারণও আছে, আপনি যখন আয়কর রিটার্নের যেই ধরনের বর্তমানে যে ট্রেডিশনাল পদ্ধতি, এই ট্রেডিশনাল পদ্ধতিতে দেখা যায় আপনার পেপারে কমপ্লায়েন্সের অনেক জটিলতা। এবং কিছুদিন আগে একজন বিজনেসম্যান বলছিলেন এনবিআর যেটা রয়েছে এটা বেসিক্যালি হচ্ছে এখন ন্যাশনাল ব্যুরোক্রেটিক রিপ্রেশনের একটা বলা যায় এনবিআর স্ট্যান্ড ফর। তো দেখা যায় ট্যাক্স ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে যে ধরনের জটিলতা, এই জটিলতা যদি আমরা অটোমেশন করে দিতে পারি, পেপারলেস করে দিতে পারি, অথবা এনআইডি কার্ডের সাথে যদি আমরা ইন্টিগ্রেটেড করে দিতে পারি, তাহলে এক কার্ডে অল সার্ভিস হচ্ছে আমাদের হয়ে যায়। এবং আন্ডার টেবিল যেই ধরনের কম্প্রোমাইজ আছে বা আন্ডার টেবিল যেই ধরনের নেগোসিয়েশন হয় সেটাও কিন্তু কমে যায় এবং সেটা অলমোস্ট জিরো হয়ে যায়। সেজন্য আমাদের ক্যাশলেস, পেপারলেস এবং এনআইডি ইন্টিগ্রেটেড ট্যাক্স এবং ভ্যাট অটোমেশন এখন এটা শুধুমাত্র সময়ের দাবি না, এটা অনেক দেশে, আমি যদি ইউরোপিয়ান অনেক দেশে দেখি এটা অলরেডি অনেক বছর ধরে সেটা প্র্যাকটিসে আছে। আপনি ইংল্যান্ডে যান, ইউএসএতে যান, ইউএসএতে যে ট্যাক্স দিচ্ছে একটা মেশিনকে ট্যাক্স দেয়। ইউএসএ দেখা যায় আপনি যখন ট্যাক্স দিবেন, একটা হচ্ছে আপনি একটা স্ট্রিটে বিভিন্ন কর্নার বুথ থাকে, আপনি ওখানে ট্যাক্স দিচ্ছেন, ওখানে কোনো আপনি কে ট্যাক্স নিয়েছে কোনো ব্যক্তিকেও আপনি কখনো দেখবেন না, আপনার ওই মেশিনের সাথে হচ্ছে আপনার হচ্ছে কমিউনিকেশন হচ্ছে। তো সেখানে আন্ডার টেবিল কোনো ধরনের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ থাকে না। বাংলাদেশে দেখা যায় এই জিনিসটাকে পেপার ইন্টিগ্রেটেড করে রাখা হয় এবং ব্যাপারটাকে খুব জটিল করে রাখা হয়। সেজন্য যারা ব্যবসায়ী আছে তাদের সুবিধার জন্য এবং আমরা বেশি করে ট্যাক্স এবং ভ্যাট সংগ্রহ করার জন্য আমাদের বর্তমানে ট্যাক্স এবং ভ্যাট অটোমেশনের কোনো বিকল্প নেই। আর দ্বিতীয় যে বিষয়টা, বর্তমানে আমাদের যেই সংকট, আমরা কিছুদিন আগে যেই জাতীয় সংকটের মধ্য দিয়ে গিয়েছি, সেটা হচ্ছে আমাদের ফুয়েল ক্রাইসিস, একই সাথে সাথে আমাদের এনার্জি ক্রাইসিস। এই ফুয়েল এবং এনার্জি ক্রাইসিস এখন দেখা যায় লম্বা লাইন কমে গিয়েছে, এখন লম্বা লাইন নাই। তবে এটা থেকে আশাবাদী হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের ফুয়েল ডিপেন্ডেন্সিটা যদি আমরা দেখি, আমাদের ফুয়েল ডিপেন্ডেন্সিটা ইম্পোর্ট বেসড এবং আমাদের দেখা যায় গ্যাস থেকে আমরা হচ্ছে 43% হচ্ছে আমরা ফুয়েল পাই, এনার্জি পাই। আমরা গ্যাস থেকে সেটা 43% পাই এবং গ্যাসের যেই বেশিরভাগ আমাদের এলএনজি কিন্তু হয় কাতার থেকে। এখন এই কাতারের এলএনজি আমাদের প্রত্যেক দিন প্রায় 4,000 MFCFD হচ্ছে আমাদের গ্যাস লাগে প্রত্যেক দিন, 4,000 মিলিয়ন মিটার কিউবিক ফুট পার ডে। কিন্তু দেখা যায় আমাদের হচ্ছে এই ডোমেস্টিক আমাদের সোর্সিং করতে পারে আমরা 2,000 MFCFD, আমাদের স্টিল 2,000 শর্ট MFCFD। এখন এটাকে আমরা কাতার থেকে আনতে হয় অথবা ওমান থেকে আনতে হয়, ওমানও আবার সেটা কাতার থেকে কিনি। এখন দেখেন আমরা এই যে হেভিলি একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা হচ্ছে আমরা ফুয়েলে গিয়ে আমাদের এনার্জি আমাদের সোর্স করতে হয়। এরপর দেখেন আমাদের প্রায় 21% আমাদের হচ্ছে এনার্জি আমরা সোর্স করি হচ্ছে আপনার থেকে, আপনার এইচএফও থেকে, মানে হেভি ফুয়েল অয়েল যেই জায়গা থেকে আমাদের করতে হয়, আমাদের ডিজেল থেকে করতে হয়। অর্থাৎ এই যে ফার্নেস অয়েল ডিপেন্ডেন্সি আমাদের কখনোই এনার্জি ইন্ডিপেন্ডেন্ট করবে না। তো এনার্জি ইন্ডিপেন্ডেন্ট না হইলে আমাদের যে প্রবলেমটা হবে, দেখা যায় আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল আমাদের এনার্জি অনেক ক্রাইসিস আছে। ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল এনার্জি ক্রাইসিসের কারণে আমাদের হচ্ছে বিজনেস বার্জিয়ন হচ্ছে না, বিজনেস বাড়ে না। আমাদের এখানে দেখা যায় প্রচুর পরিমাণ আমাদের লোডশেডিংয়ের কারণে আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলো প্রত্যেক বছর ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেজন্য আপনি যদি আমাদের আশেপাশের দেশগুলোতে দেখেন, ইন্ডিয়াতে দেখেন, তারা কিন্তু আপনার এনার্জি সোর্সকে ডাইভার্সিফাই করতে পারছে, এখন রিনিউয়েবলসে চলে গেছে। আমাদের পাকিস্তান দেখবেন, ওরা হচ্ছে আপনার রিনিউয়েবলসে এখন এই যে এখন একটা ইসরায়েল এবং হচ্ছে ইসরায়েলের যে সংকটটা তৈরি হয়েছে, ইসরায়েল ইউএসএ এবং মধ্যপ্রাচ্য ইরানের সাথে যে যুদ্ধটা হয়েছে, সেটার ইম্প্যাক্ট কিন্তু পাকিস্তানে পড়ে নাই, উরুগুয়েতে পড়ে নাই, কেনিয়াতে পড়ে নাই, কারণ হচ্ছে তারা এখন রিনিউয়েবলসে এখন ডিপেন্ডেন্ট। দেখা যায় তাদের 57%-এরও বেশি হচ্ছে আপনার এনার্জি আপনার হচ্ছে রিনিউয়েবলস থেকে তারা উৎপাদন করতে পারছে। কিন্তু আমাদের রিনিউয়েবলসের উৎপাদন ক্যাপাসিটি হচ্ছে 2.9% মাত্র, জাস্ট 2.9%। এখন আমাদের এই যে লাস্ট
আপনি 10-15 বছরে যদি দেখেন আমাদের নতুন কোনো ধরনের আমরা ডোমেস্টিক কোনো সোর্সিংই করি নাই। রিনিউয়েবলসের জন্য আমাদের একটার পর একটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে গেছে, কিন্তু এগুলা থেকে আমরা সোর্স করতে পারি নাই। তো সেটার জন্য আমরা বলবো যে সুদূর প্রসারে আমাদের পরিকল্পনার ঘাটতি ছিল। আমাদের দিন শেষে আমাদের যেই ইম্পোর্ট বেসড আমাদের এনার্জি সোর্সিং করার যে পদ্ধতি বা আমাদের যেই প্রক্রিয়া ডিপেন্ডেন্সি, সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদের দিন শেষে রিনিউয়েবলসে আমাদের যাইতে হবে। আমরা যদি রিনিউয়েবলসে না যাই, আমাদের যে পরিমাণ প্রত্যেক দিন আমাদের এই পিক টাইমে আমাদের 15 গিগাওয়াট বা 15,000-16,000 আমাদের গিগাওয়াট হচ্ছে আমাদের ডিমান্ড, পিক ডিমান্ড। এটা হয়তো উইন্টারে সেটা ফল করে 7-8 গিগাওয়াটে আসে, কিন্তু আমাদের দেখা যায় এইটাও আমরা নিজেরা সোর্স করতে পারবো না। আমরা যদি প্রত্যেক বছর এই ধরনের এই যে ক্রাইসিসটা এখন তৈরি হয়েছে, এই ক্রাইসিস কিন্তু এটা মানে ইমিডিয়েট সলিউশন হবে বলে বোধ হচ্ছে না। এটা লং টার্ম একটা ইম্প্যাক্ট ইকোনমির মধ্যে পড়বে এবং এনার্জির মধ্যে পড়বে, এবং দিন শেষে যদি এনার্জি এই পুরা সিস্টেম কলাপস করে, আমার পুরা বিজনেস কলাপস করবে, আমার সব কিছু আমার প্রাইস ইনক্রিজ হবে, এবং দেখা যায় যে স্থানীয়ভাবে আমাদের যে এসএমই সেক্টর যেটা নিয়ে আমরা আশাবাদী হচ্ছি, ওই জায়গাও কিন্তু একটা বড় ধরনের একটা সংকট সৃষ্টি হবে। সেজন্য আমাদেরকে এখন ডাইভার্সিফিকেশন অফ এনার্জি সোর্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে সিসমিক সার্ভের মধ্য দিয়ে আমাদের অফশোরে অনশোরে আমাদের গ্যাসের যেই সংকট, আমরা প্রত্যেক দিন গ্যাসের সংকট সমাধানে আমাদের সিসমিক সার্ভে করা গুরুত্বপূর্ণ। মায়ানমার সেই জায়গায় সফল হয়েছে, ইন্ডিয়া সেই জায়গায় সফল হয়েছে। আমাদের যে এফএসআরইউগুলো রয়েছে, আমাদের ল্যান্ড বেসড এফএসআরইউ করা যায় কি না, সেই জায়গায় আমাদের দৃষ্টি দেওয়া উচিত। তবে আমি লাস্ট কিছুদিন জ্বালানি বিষয়ক, আমি একটা কমিটিতে আছি, জাতীয় জ্বালানি বিষয়ক কমিটি, সেই জায়গায় দেখলাম মূলত বিশেষ করে আমলাদের মধ্যে অনেকেই, সব আমলা না, আমলাদের মধ্যে অনেকেই যে এলএনজির সাথে রিলেটেড, সে গভর্নমেন্টকে পুশ করার চেষ্টা করে এলএনজি কিভাবে আমাদের দেশে এনার্জি সংকট নিরসনে সহায়তা করবে। কারণ এলএনজি কোম্পানিগুলো তারা ইম্পোর্ট করে, মানে ইনভেস্ট করে, এবং দেখা যায় রিটায়ারমেন্টের পরে দেখা যায় ওই আমলা ওই এলএনজি কোম্পানির কোনো একটা অ্যাডভাইজরি চাকরি বাকরি করে বা কোনো একটা পোস্টে যায়। আবার যে এইচএফও নিয়ে কাজ করে, সে দেখা যায় গভর্নমেন্টকে পুশ করে, পলিসিতে পুশ করে যে আমাদের হেভি ফুয়েল অয়েলগুলো যদি আমরা ইম্পোর্ট করি বেশি বেশি, সেটা কিভাবে আমাদের এনার্জি ক্রাইসিসকে সলভ করবে। বছর খুব টাফ ডিফিকাল্ট টাইমসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের প্রচুর ব্যাড লোন, মানে মন্দা ঋণ তৈরি হয়ে গেছে, এবং ব্যাংকিং খাতের নিজস্ব মূলধন সংকট হয়ে গেছে। একটা ব্যাংকিং খাতের যখন মূলধন সংকট হয়, তখন উদ্যোক্তারা চাইলেও তার থেকে লোন নিতে পারে না। তো সেই ক্ষেত্রে পুঁজিবাজার হচ্ছে একটা অল্টারনেটিভ। তো এইখানে যদি পুঁজিবাজারের যেই কোর ইস্যুসগুলো বলি এবং রিসেন্ট যে ইস্যুগুলো, একটা বড় সমস্যা হচ্ছে যে একটা বাজারের কথা আপনি চিন্তা করেন, এটা পুঁজির বাজার বা যে কোনো বাজারই হোক, এটা আসলে বায়ার অ্যান্ড সেলারের একটা মার্কেট প্লেস। মানে এক পক্ষ ওখানে আসবে কিনতে, এক পক্ষ আসবে বিক্রি করতে। সো ক্যাপিটালের যখন বাজার হয়, পুঁজির বাজার হচ্ছে ক্যাপিটালের বাজার, সেই বাজারে আসলে আপনার অনেকগুলা ইনভেস্টেবল ইনস্ট্রুমেন্ট থাকতে হয়, মানে ভালো সংখ্যক কোম্পানি থাকা উচিত যেগুলো আপনি বিনিয়োগ করতে পারবেন। কিন্তু অত্যন্ত দুঃখের যে বিষয়টা, বাংলাদেশে আসলে এই জায়গায় গত 20-30 বছর ধরেই আসলে মার্কেটের ডেপথ তৈরি হয়নি। আপনি যদি চিন্তা করেন যে যেই কোম্পানিগুলোর আসলে গভর্নেন্স ভালো, যেই কোম্পানিগুলো আসলে জেনারেলি রেভিনিউ বা প্রফিট গ্রোথ হচ্ছে, এরকম সংখ্যক কোম্পানির সংখ্যা আসলে খুবই খুবই কম আমাদের বাজারে। সো এখানে একটা বিনিয়োগকারী এসে তার কাছে এনাফ অপশনস নাই বিনিয়োগ করার। সো এইটা একটা খুব ক্রিটিক্যাল এরিয়া যেটা আসলে আমাদের অ্যাড্রেস করতে হবে। এবং গত কয়েক বছরের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা দেখেছি যে এই যে প্রক্রিয়াটাকে আমরা বলি আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, সেখানে তেমন কোনো কোম্পানি বাজারে আসলে আসতে পারেনি। দ্বিতীয় পয়েন্টটা পুঁজিবাজারের যদি আমরা আনি, সেটা হচ্ছে গিয়ে যে বন্ড মার্কেট। সো এইটাও হচ্ছে কি আরেকটা মোটামুটি আনঅ্যাড্রেসড ইস্যু বলা চলে, যে বাংলাদেশের মানে একটা ভিউ ছিল এবং খুব রিসেন্ট পর্যন্ত যে এসইসি অ্যাজ দ্য রেগুলেটর, তার কাজ শুধুমাত্র শেয়ার বাজার কেন্দ্রিক এবং শেয়ারের দাম বাড়ানোটাই তার একমাত্র কাজ। অ্যাকচুয়ালি দুইটা ভিউই রং। এসইসি অ্যাজ দ্য রেগুলেটর হচ্ছে সমস্ত ধরনের ক্যাপিটাল, সেটা হয়তো স্টক, সেটা হতে পারে বন্ড, সেটা হয়তো কোয়াজি ইনস্ট্রুমেন্ট আমরা বলতে পারি, এবং ডেরিভেটিভস, অপশনস, সব কিছুরই রেগুলেটর কিন্তু আসলে এসইসি। তার পরিধি শুধুমাত্র শেয়ার মানে স্টক কেন্দ্রিক না।
এটা যেরকম রং, দ্বিতীয় ভুলটা হচ্ছে গিয়ে যে আমরা মনে করি যে ভালো বাজার বলতে হচ্ছে শেয়ারের দাম বাড়াকে। আসলে এসইসি অ্যাজ দ্য রেগুলেটর, তার দায়িত্ব এটা না যে শেয়ারের দাম বাড়ানো। শেয়ারের দামের মধ্যে আসে একটা দেশের অর্থনৈতিক সিচুয়েশন, সুদ হার কীরকম, মনিটারি পলিসি কীরকম, গ্লোবাল ইকোনমিক কন্ডিশন, এই সব কিছুই হচ্ছে গিয়ে শেয়ারের দামে রিফ্লেক্টেড। রেগুলেটরের যে কাজটা সেটা হচ্ছে গিয়ে আপনার যেহেতু একটা ফেয়ার প্র্যাকটিস এখানে চলে, সেখানে যে আইনগুলো আছে আইনগুলোকে আপ টু ডেট রাখা, এই তারপর হচ্ছে গিয়ে যে আইনের ভঙ্গকারীদেরকে প্রপার পানিশমেন্ট দেওয়া, কেউ যদি আনডিউ অ্যাডভান্টেজ যাতে না পায় সেগুলো কেয়ার করা, সেটা হচ্ছে তার কাজ। সো এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে বন্ড মার্কেটটাকে ডেভেলপ করার একটা খুব ক্লিয়ার সুযোগ তৈরি হয়ে গেছে। এর মধ্যে কিছু পজিটিভস ছিল গত কিছু বছরে, সেটা হচ্ছে যে এর আগ পর্যন্ত কিন্তু মানে ইন্ডিভিজুয়াল পর্যায়ে, মানে আমরা যারা ইন্ডিভিজুয়াল পর্যায়ে আমরা কিন্তু বন্ড মার্কেট বলতে আসলে আমরা টাকা নিয়ে কি করতাম, আমরা ফিক্সড ডিপোজিট করতাম অথবা সঞ্চয়পত্র কিনতাম, হ্যাঁ। কিন্তু সরকারি ট্রেজারি বিল বা বন্ড যে একটা ইনভেস্টেবল অপশন, সেটা নিয়ে আমরা কখনো চিন্তাই করি নাই। বাট গত কয়েক বছরে এটা কিন্তু ভালো একটা পপুলারিটি বেড়ে গেছে সব জায়গায়। সো এই জায়গায় বহু কাজ করার জায়গা আছে। এরকম একটা হচ্ছে যে আপনার গ্রাহক পর্যায়ে সরকারি বিল বন্ডকে কিনাটাকে আরও সহজীকরণ করা, যেরকম আপনি সঞ্চয়পত্র চাইলেই যে কোনো ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কিনতে পারছেন, কিন্তু ট্রেজারি বিল বন্ডের যে প্রসেসটা সেটা আর একটু কমপ্লিকেটেড, সেটাকে আরও সহজ করা যেতে পারে। সিমিলারলি আরেকটা মার্কেটের যে ডেভেলপমেন্ট শুরু হয়েছে একেবারে আর্লি স্টেজে, সেটাকে আমরা বলি ইসলামিক বন্ড মার্কেট, মানে সুকুক যেটাকে বলা হয়। সো সরকার কিন্তু বেশ 6, 7, 8টা সুকুক ইস্যু করেছে। এগুলো সুকুকগুলো লং টার্ম, মানে বন্ড যেহেতু বলছি, আর এখন ওরা শর্ট টার্ম ইসলামিক প্রোডাক্টসের দিকেও কাজ করছেন। কিন্তু এখানে যেই চ্যালেঞ্জটা হয় যে এইটা যে একটা নতুন সুকুক আসছে, এটা যে আমি বা আপনি আবেদন করে কিনতে পারবো, এটার প্রচারে কিন্তু ঘাটতি আছে। অনেকেই বাংলাদেশে যারা ইসলামিক ইনভেস্টমেন্ট করতে চায় তারা কিন্তু জানেন না যে এই অপশানটা অলরেডি অ্যাভেলেবল, কিন্তু এটা যেরকম জানেন না, প্রক্রিয়াটাও জানেন না। সো এই জায়গায় আমরা ফাইন্যান্সের ভাষায় বা যে কোনো ভাষায় বলি যে ডিস্ট্রিবিউশন, যে আমি একটা জিনিস গ্রাহক পর্যায়ে পৌঁছাতে চাই, বিনিয়োগকারী পর্যন্ত পৌঁছাতে চাই, সেই ডিস্ট্রিবিউশনটাতে এবং এটার যে মার্কেটিংটাতে এই অপশানগুলো আছে, সেখানে আমাদের অনেক কাজ করা দরকার। যেহেতু সময় স্বল্প, আমি জাস্ট অন্য একটা টপিকে টাচ করি। আর একটা পয়েন্ট চলে আসছিল হচ্ছে গিয়ে যে সরকারের যে বাজেট ঘাটতি রিলেটেড একটা পয়েন্ট আসছিল, যে ঘাটতিটা মিট করানো হচ্ছে গিয়ে ট্রেজারি ব্যাংক বরঙের মাধ্যমে, এবং ওই প্রক্রিয়ায় আসলে এটার কারণে অর্থনীতিতে কিছু অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়ছে কি পড়ছে না। আসলে বাজেট ঘাটতিটার তো কজটা আমার দেখতে হবে, হ্যাঁ। মানে আমরা আগে থেকেই বিভিন্ন জায়গায় আমি একটা কথা বলছিলাম যে এই সরকার আসার সাথে সাথেই তার কিছু চ্যালেঞ্জেসের মুখোমুখি হবে। লেগেসি যে চ্যালেঞ্জগুলো ছিল সেটার একটা ছিল ব্যাংকিং খাতের যে মূলধন ঘাটতি, যে এখানে হাজার হাজার কোটি টাকার শর্টফল হয়ে গেছে, সেটাকে আপনি কোত্থেকে মিটাবেন, সেটা একটা। আরেকটা বিষয় রয়ে গেছিলো যে পাবলিক সেক্টর ওয়েজ রিভিশন, মানে বহু বছর ধরে স্যালারি রিভিশন ছিল না। আর এছাড়া এখন রিসেন্ট যুদ্ধের কারণে যেটা আসছে, যে আপনারা জানেন যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ এনার্জি সাবসিডি তৈরি হয়েছে, আজকে হয়তো অন্য সেশনে সেটা কভার করা হবে। তো এই সকল অ্যামাউন্টগুলো তো আসলে আপনার সরকারের এবং তার যে পরিচালনা ব্যয়টা তো ওগুলো তো আছেই, সেগুলো একটা সিগনিফিক্যান্ট প্রেশার তৈরি করছে, এবং সরকার অলরেডি হচ্ছে তার ডেফিসিট ফাইন্যান্সিংয়ের অ্যামাউন্টটাকে বাড়িয়েছে। এবং এটার ফলে মানে এটার যে প্রক্রিয়াটা, আমরা যেই প্রক্রিয়াটা ফলো করি, এতে মানি সাপ্লাই গ্রোথ হওয়ার চান্স তো আছেই আর কি। তো এখন এইটার সলিউশনটা আসলে কি? সলিউশন আসলে একটাই, আপনার হচ্ছে গিয়ে বিভিন্নভাবে আপনার রাজস্ব বাড়াতে হবে। আপনার হচ্ছে গিয়ে রাজস্ব ছাড়াও যে সকল সাবসিডি আপনি রাখতে পারছেন না, সেইখানে আপনার কিছু অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। এটা অর্থনীতির উপর হয়তো কঠিন প্রেশার পড়তেই পারে, কিন্তু এত পরিমাণ সাবসিডি আমাদের দেশ আসলে ব্যয় করতে পারবে না বা বহন করতে পারবে না। সেই জায়গায় কিছু কঠিন ডিফিকাল্ট স্টেপস মানে নিতেই হবে, এটা ছাড়া আসলে কোনো আমি অপশন দেখছি না। আর রাজস্ব একটা বড় এরিয়া, এটা নিয়ে আসলে অনেক কাজ করার জায়গা আছে। আর সাবসিডির ব্যাপারে যেটা আমি বলছি, যে দেখেন যে আমরা এনার্জি প্রাইসের একটা অ্যাডজাস্টমেন্ট করেছি, সেটা হচ্ছে তেল লেভেলে, কিন্তু ইভেন ইলেকট্রিসিটির ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয়ে আছে, যে আমাদের অন অ্যাভারেজ হচ্ছে আপনার কাস্টমাররা পে করছে 6 টাকা পার ইউনিট, কিন্তু সরকারের কস্ট হচ্ছে 12 টাকা। মানে এই যে ডেফিসিটটা, এটা সিগনিফিক্যান্ট ডেফিসিট, এটাকে যদি আমি অ্যাড্রেস করতে না পারি, তাহলে সরকারের বরোইং কমবে না। সেই ক্ষেত্রে অর্থনীতি যে ক্রেডিটটা তৈরি করে, এটার বেশিরভাগই সরকারের কাছে চলে যাবে, প্রাইভেট সেক্টর পুরোপুরি বঞ্চিত হবে, এবং প্রাইভেট সেক্টরে জব ক্রিয়েশনও ব্যাহত হবে। সো এগুলো সব কিছু মিলিয়েই আসলে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে আর কি। তো এই বলে আমি থামছি, ধন্যবাদ।